প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জান্নাতুল মামুন, প্রভাষক প্রাণীবিদ্যা, সরকারি শামসুর রহমান কলেজ, গোসারহাট শরীয়তপুর থেকে তোমাদেরকে আমাদের এই অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তুমি এবং তোমাদের পরিবারের সবাই সুস্থ আছে। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন এর সপ্তম ক্লাস বা সপ্তম পর্ব নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমরা যে বই দুটি ফলো করি তার ভিতরে একটি হচ্ছে যে জীববিজ্ঞান প্রথম পত্র, প্রফেসর ডক্টর মোহাম্মদ আজিবুর রহমান, অক্ষরপত্র প্রকাশনী, ঢাকা। জীববিজ্ঞান প্রথম পত্র, ডক্টর মোহাম্মদ আবুল হাসান, হাসান বুক হাউস, ঢাকা। এই দুইটি বই আমরা তোমাদের সাধারণত পড়াই। বরাবরের মতো এবারও আমাদের যে অধ্যায়টি নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে কোষ এবং কোষের গঠন, এই অধ্যায়টি। আজকের আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে গলগি বস্তু, এর গঠন এবং কাজ। শিক্ষার্থীবৃন্দ, দেখো, শুরুতেই আমরা গলগি বস্তুর একটু ছবি দেখি এবং এই গলগি বস্তু সম্পর্কে আমাদের কিছু ধারণা আমরা একটু দিয়ে নিই। যেমন আমরা যদি বলি কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে অবস্থিত গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনকারী জটিল গঠন বিশিষ্ট অঙ্গাণুসমূহকে গলগি বস্তু বলা হয়। আমরা যদি একটু ডিটেলসে যাই তাহলে আসলে এভাবে আসবে: নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত এবং দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা, দ্বিস্তর বলতে এখানে আমাদের প্রোটিন এবং লিপিডকে বোঝানো হয়েছে, দ্বিস্তর ঝিল্লি দ্বারা আবদ্ধ ছোট নালিকা, ফোসকা, চৌবাচ্চা বা ল্যামেলির ন্যায়। সাইটোপ্লাজমিক অঙ্গাণুর নাম হচ্ছে গলগি বডি। গলগি বডি চ্যাপ্টা, গোলাকার বা লম্বা হতে পারে। এটি জানো তোমরা যে সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, অবস্থান করে। গলগি বডি চ্যাপ্টা হতে পারে, গোলাকার হতে পারে, লম্বা হতে পারে। এরা সাধারণত নিউক্লিয়াসের কাছাকাছি একত্রিত হয়ে অবস্থান করে। তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এর অবস্থানটা হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি। আমরা দেখতে পাচ্ছি যে ক্যামিলিও গলগি 1898 সালে প্যাঁচার স্নায়ুকোষ থেকে এই গলজি বস্তু বা গলজি বডি ইনি আবিষ্কার করেন। পরবর্তীকালে বিড়ালের স্নায়ুকোষেও এটি দেখা যায় এবং নামানুসারে, অর্থাৎ ওই ক্যামিলিও গলগির নামানুসারে এটি নামকরণ করা হয়। স্নায়ুতন্ত্রের গঠনের বিষয়ে গবেষণার জন্য ক্যামিলি গলগি 1906 সালে নোবেল পুরস্কার পান। ডাল্টন ফেলিক্স 1954 সালে গলগি বস্তুর, দেখো এই যে গলগি বস্তুর কথাটা আমরা বলছি, সেই গলগি বস্তুর একটি ইলেকট্রনিক আণবিক্ষণিক গঠন সম্পর্কে একটি ধারণা দেন। ক্যামিলিও গলগি কিন্তু সেই আণবিক্ষণিক গঠনের ধারণা দিতে পারেননি। এগুলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা জানি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, একটি হচ্ছে মসৃণ আর একটি হচ্ছে অমসৃণ। এগুলো সাধারণত মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এই গলগি বডির সৃষ্টি হয়। এদেরকে কখনো আমরা বলি হচ্ছে ডিকটায়োসোম বা আমরা বলি লাইপোকন্ড্রিয়া, ইডিওসোম নামে অভিহিত করা হয়। প্রায় সব প্রাণী কোষেই এরা বিদ্যমান থাকে। গলগি বডিতে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে, বিভিন্ন প্রকার এনজাইম, যেমন আমরা বলতে পারি এটিপিএস, এডিপিএস, ট্রান্সফারেজ, অর্থাৎ যদি কারো নামের শেষে এএসই যুক্ত থাকে তাহলে তাকে এনজাইম হিসেবে আমরা ঘোষিত করব। শিক্ষার্থীবৃন্দ, এই কখনো ক্যারোটিনয়েডও এখানে থাকে। গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশও বলা হয়। তাহলে তোমরা বুঝতেই পারছো একে ট্রাফিক পুলিশও আমরা বলছি, কারণ এগুলো নাম তোমাদেরকে মনে রাখতে হবে। অনেক সময় এই সমস্ত প্রশ্নগুলো দিয়ে হচ্ছে বা উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয়।
দেখো, এই ট্রাফিক পুলিশ যে আমরা বলছি এর কারণটা কি? গলগি বডি কোষের কেন্দ্রীয় অংশ থেকে ঝিল্লিবদ্ধ বস্তু কোষের পরিধির দিকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত নিয়ে যায়। অর্থাৎ কোষের পরিধির দিকে এরা নিয়ে যাচ্ছে কাকে? ঝিল্লিবদ্ধ বস্তু বা ভ্যাসিকলকে। আমরা এরপরে যদি আসলে চলে আসি এর গঠনের মধ্যে যদি চলে আসি, তাহলে প্রথমে আসে আমাদের চ্যাপ্টার থলে, ভ্যাসিকল, এরপরে বলছি ভ্যাকুয়েলস, অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে গঠিত। আমরা একত্রে বা একসাথে আসলে এগুলো বর্ণনা এখন করব। আকৃতি ভিন্ন ভিন্ন হলেও এদের নির্দিষ্ট একটি গঠন কাঠামো থাকে। সাধারণত এরা একক পর্দা দ্বারা আবৃত নালিকা বা কার মতো? গহ্বরের মতো। গলগি বডিতে তিন ধরনের গঠনগত উপাদান দেখা যায়। তিন ধরনের গঠনগত উপাদান দেখা যায় বা আমরা লক্ষ্য করা যায়। আমরা নামগুলো বলেছি অলরেডি। গলগি যন্ত্রের কতগুলো চ্যাপ্টা থলে বা চৌবাচ্চা আকৃতির গঠন সমূহকে বলা হয় সিস্টার্নি আমরা বলে থাকি, এবং কিছুটা অনিয়মিত নালিকা ভ্যাসিকল সমূহকে বলা হচ্ছে ট্রান্স গলগি নেটওয়ার্ক, অর্থাৎ আমরা এটাকে সংক্ষেপে বলে থাকি TGN। সিস্টার্নির সাথে গাদা করে মানে একত্রে থাকে। প্রতিটি স্বতন্ত্র গাদাকে বা স্টককে বলা হচ্ছে এখানে গলগি বডি বা ডিকটারসন। গলগি যন্ত্রের দেখো, আমরা যদি বলি গলগি যন্ত্রের প্লাজমা মেমব্রেনের কাছাকাছি অংশকে বলা হয় ট্রান্সফেস। তার মানে তোমরা বুঝতে পারছো যে প্লাজমা মেমব্রেনের যেটা কাছাকাছি অবস্থান করবে সেটা হচ্ছে ট্রান্সফেস। আর আরেকটাকে আমরা বলছি হলো যেটি হচ্ছে কার? কোষের কেন্দ্রের দিকে অংশকে আমরা বলছি হচ্ছে ট্রান্স সিস্টার্না। সিস ফেইজের শেষ সিস্টার্নাকে বলা হয় সিস সিস্টার্না, আর মধ্যভাগের গুলোকে বলা হচ্ছে মেডিয়াল সিস্টার্নি। তাহলে বুঝতেই পারছো যে এগুলোকে কত ভাগে আমরা ভাগ করতে পারি। আমরা সিস সিস্টার্নি বলছি, ফেইস সিস্টার্নিও আমরা বলে থাকি। সিস্টার্নির পার্শ্বদেশে অবস্থিত গোলাকার থলের মতো এই গঠনগুলোকে বলা হচ্ছে ভ্যাকুয়ালস। তোমরা এখানে চিত্রের মধ্যেও দেখতে পাচ্ছ যে এই যে ভ্যাকুয়ালসটা দেখছো, যে মাঝখানের যে অংশগুলো এগুলোকে আমরা আমরা কি বলছি? দেখো, আমরা ভ্যাকুয়াল দেখো, এই যে এই অংশগুলো আমাকে বলছি আমরা কিন্তু ভ্যাকুয়াল। এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে ক্ষুদ্র ভ্যাসিকল একেবারে মাথার প্রান্তের গোলাকার অংশগুলোকে আমরা বলছি। এখানে সিস্টার্নির কথাও কিন্তু বলা আছে। চিত্রটিতে ভালো করে একটু লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ। সবগুলো ইন্টারসিস্টার্নাল বস্তু একসাথে সংঘবদ্ধ অবস্থায় থাকে এবং তিন অংশে তিন ধরনের এনজাইম থাকে এবং এদেরও কাজ হচ্ছে তিন ধরনের। প্রাণীকোষে সাধারণত গলগি যন্ত্রের এক জায়গায় একসাথে অবস্থান করে, কিন্তু উদ্ভিদ কোষে দৃশ্যত এই পৃথক পৃথক শতাধিক গলগি বডি সাইটোপ্লাজমে সাধারণত ছড়িয়ে ছিটিয়ে থাকে। উদ্ভিদ কোষে গলগি বডির প্রধান কাজ যেটি, সেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন মানে গ্লাইকোজেন এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত অলিগোস্যাকারাইডের পার্শ্ব শৃঙ্খল সংযুক্ত করা, জটিল পলিস্যাকারাইডগুলো সংশ্লেষ করা, এবং আমরা বলছি উদ্ভিদের যে উদ্ভিদ কোষে গলগি বডির একটি উল্লেখযোগ্য কাজ হলো কোষ প্রাচীর গঠন করা। তাহলে বুঝতে পারছো যে কোষ প্রাচীর গঠন করাটাই কিন্তু হচ্ছে যে আরেকটি কিন্তু প্রধান কাজ আমরা বলে থাকি। এরপরে যদি আমরা বলি যে রাসায়নিক গঠন, দেখো রাসায়নিক গঠনের ভিতরে প্রোটিন 60%, এরপরে আমরা লিপিড বলছি হচ্ছে 40%। এছাড়াও আরও অনেক কিছু এখানে থাকতে পারে, যেমন আমরা বলতে পারি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে, ক্যারোটিনয়েড, বিভিন্ন ধরনের এনজাইম দ্বারা থলিগুলো পূর্ণ থাকে। গুরুত্বপূর্ণ এনজাইমগুলো যেমন এটিপিএস, এটিপি, তারপরে হচ্ছে এডিপিএস, সিটিপিএস, আবার টিটিপি, NADH, সাইটোক্রোম এবং গ্লুকোজ 6 ফসফেট, এগুলো সবগুলো এখানে এনজাইম হিসেবে অবস্থান করে। আমরা এই এদের সাধারণত আমরা অলরেডি আমরা বলেই ফেলেছিলাম। এরপরে হচ্ছে দেখো শেষে আমাদের চলে আসে কাজ। দেখো, লাইসোজোম ও ভিটামিন তৈরি করা। লাইসোজোম এবং ভিটামিন তৈরি করা একটি কাজের মধ্যে পড়ে যায়। অপ্রোটিন জাতীয় পদার্থের একটা সংশ্লেষ করা। আমরা প্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষ কেউ করবে, আবার অপ্রোটিন জাতীয় পদার্থেরও কেউ সংশ্লেষ করে। এরপরে এখানে আমরা যদি বলে থাকি তাহলে কিছু এনজাইম ও প্রাণরস নির্গমন করা, কোষ বিভাজনকালে কোষের প্লেট একটি তৈরি করা, প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইব্রিল তৈরি করা, কোষস্থ পানি বের করা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপরে রয়েছে প্রস্তুতকৃত আমাদের দ্রব্যাদি ঝিল্লি বদ্ধ করা,
আচ্ছা দেখো, বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষ ও পরিবহনে অংশগ্রহণ করে, তাই উদ্ভিদ কোষে গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তার মানে এর আরেকটি নাম হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তাহলে এই কার্বোহাইড্রেট ফ্যাক্টরিটি কি, মানে শর্করার বিভিন্ন উপাদানগুলো এখানে সংযুক্ত, মানে তার এক জায়গা থেকে আরেক জায়গায় তারা পরিবহন করে নিয়ে যায় বা জমা করে রেখে দেয়। যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম সেই বিষয়টি আমাদের হচ্ছে, যেহেতু আমাদের দেহের ভিতরে যে অর্গান বা অঙ্গগুলো রয়েছে সেই অঙ্গগুলোর মধ্যে একটি প্রধান একটি অঙ্গ, কারণ যেহেতু এটাকে আমরা কোষের মানে আমরা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলছি এবং একে আমরা বলছি ট্রাফিক পুলিশ বলছি, তাহলে এই বিষয়গুলোর জন্য বা এর গঠনের কারণে কিন্তু অন্যান্য এই অঙ্গাণুগুলো থেকে এটি একটি সম্পূর্ণ একটি আলাদা ধরনের। যাই হোক, আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো।